রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, এ কি আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কি না আমি জানি না। নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। ওই এলাকার লোকজনরা বলে তারা নডি। আমি বললাম ভাই নডি নটি এটা কি, এর অর্থ কি? দর্শক কিন্তু আমি জানি না নডি বা নটির অর্থ কি। আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারেন, আপনারা আমারে বলতে পারেন। তো এখন এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক, যাতে ওর বাতা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে। যেই ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যেই ব্যক্তি আজকের ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো। ও একজনে লিখছে নটি মানে বেশ্যা। জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ, আমি নটির অর্থ জানতাম না, থ্যাংক ইউ, আপনি আমাকে যেটা শিখালেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? আপনি যদি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জানি আপনার জন্য এটা কষ্টকর, কারণ অলি আহাদকে আপনি খুব সম্মান করতেন, এটার উপরে আপনি কিছু অ্যাড করতে চান কিনা? দেখেন, আপনি যেভাবে আশা করছেন আমি সেভাবে উত্তর দেব না। আমি শুধু একটা কথা বলি, হযরত উমর ফারুক তার সামনে যখন নাকি একটা তার ছেলে মদ্যপান করার কারণে যে কটা দুর্রা মারার রায় হলো বিচারে, তো উনি জল্লাদের হাত থেকে নিজে নিয়ে নিলেন দুর্রা। যে কটা শাস্তি দেওয়ার কথা ছিল নিজের সন্তানকে, তো উনি সে কটা উনি প্রয়োগ করলেন, দুর্রা মারলেন। তার আগেই তার দম বের হয়ে যায়। তারপরও তার লাশের উপরে অবশিষ্ট উনি করেছেন। তখন চোখে মুখে তার ছিল খুব অগ্নি। দেখেন, বাবা হিসাবে উনি ন্যায় বিচার করেছেন। তারপরে কিছুক্ষণ শান্ত হয়ে উনি আবার সন্তানকে বুকে জড়ায় খুব কান্নায় ভেঙে পড়লেন। তখন সবাই বলে, হে আমিরুল মুমিনিন, আপনি নিজ হাতে আপনার ছেলেকে শাস্তি দিয়ে হত্যা করলেন, আপনি আবার বুকে জড়ায় ধরে আপনি কাঁদছেন, আমাদের বুঝায় বলেন। তো উনি বললেন, আমি যখন বিচার আসনে থেকে তাকে শাস্তি দিচ্ছিলাম, আমার চোখে ছিল প্রচন্ড ক্ষোভ, ঘৃণা অন্যায়ের প্রতি। তখন আমি আমার সন্তানকে দেখিনি। যখন তার বিচার হয়ে যায়, তখন আমি বাবা হিসাবে চিন্তা করলাম, এখন যদি আমার সন্তানের শোক পালন না করি, তাহলে সন্তানের প্রতি অবিচার করা হয়। সেই ন্যায় বিচারের খলিফা রাশেদিনের যুগে আর আজকে আধুনিক যুগে যদি আমরা দেখি যে পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না, ঠিক তেমনি ভাবে আমরা বলি পুত্রের দোষে পিতাকে দায়ী করা যাবে না। তো কাজেই আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। আমি যদি আজকে অলি আহাদ ভাই বয়সে বড়, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, শুধু স্নেহ করতেন, বিশ্বাসও করতেন। কারণ সেই সময় মানে অনেক বড় বড় জাতীয় সিদ্ধান্ত আমার সাথে কনসাল্ট করে নিচ্ছেন এবং আমি তাকে 5 মিনিটে কনভিন্স করতে পেরেছিলাম। উনি যখন মারা যায় তখন আমি ঢাকায় ছিলাম। এবং এখনো অনেকেই মনে করে যে আপনার যে ভাষামতি ছিল, আমাদের পারিবারিক বন্ধু, আব্বার বন্ধু ছিল, 100 ভাষা, আব্বা ভাষা নেতা ছিলেন। তো আগের দিনও হসপিটালে উনি সবার সামনে বলেন, তার স্ত্রী ছিল, উনি কিন্তু 1 নম্বর ফার্স্ট। যে কোনো কারণে তখন যুবলীগ ছিল, উনি ছিলেন সেক্রেটারি, প্রেসিডেন্ট ছিল তোহা সাহেব। যুবলীগরাই কিন্তু তখন বামপন্থী কমিউনিস্ট সাথে যুক্ত ছিলেন। তো ওনার বর্ণাঢ্য জীবন আছে, ত্রুটি বিচ্যুতি ইতিহাস মূল্যায়ন করবে। কিন্তু আপনি যেহেতু বললেন আমি খুব কাছের থেকে ছিলাম, হয়তো আমি তো হেজিট করবো না। আমি হেজিট করছি না, আমি তার সম্পর্কে অনেক কিছু জানি। একটা ঘটনা বললেই হয়, যখন নাকি আমরা হসপিটালে ছিলাম, সবাই বোঝানোর চেষ্টা করলো যে ওলিয়াদ ভাই তো বলে গেছিলেন বিভিন্ন আলোচনা বন্ধু বান্ধবের কাছে
যেসব ভাষা শহীদরা আজিমপুরে কবরস্থান আছে উনি তাদের সাথে শুতে চান, কিন্তু ওনার স্ত্রী এবং এই যে রুহিন ফারহানা তারা কি অনেক রাজি না। তখন সবাই আমাকে ধরলো যে মোহন ভাই আপনি একটু অ্যাপ্রোচ করেন, হ্যাঁ রুহিন ফারহানার মা এবং ওনাকে বলেন, হ্যাঁ কারণ আপনার কথা শুনে সবাই জানে যে অলিয়াদ ভাইয়ের প্রতি আপনার কি প্রভাব ছিল, 6 দলের মধ্যে আমাদের বাক প্রভাব ছিল, কাজেই আপনি একটু বলেন। তো আমাকে সবাই বলার পর আমি গেলাম ভাবিকে বললাম, ভাবি দেখেন আমি তো খুব কাছেই ছিলাম এবং সবাই আমাকে বললো বলার জন্য যে উনার যে অন্তিম ইচ্ছাটা ছিল ওনাকে ওইখানে দেওয়া হোক। কেন ওনার মানে পারিবারিক থেকে বিশেষ করে রুহিন ফারহানা বলছিল যে তাকে ওই বড় লোকদের ওই বনানী কবরস্থান দেওয়া। তো উনি খুব বিনয়ের সাথে আমাকে বললেন যে রুহিন ফারহানাকে দেখায় বললেন পাশে বসা যে এটা সে বললেন। সে তো চিৎকার করে সবাইকে সিন ক্রিয়েট করে আমাকেই বললো, আমি তাকে বললাম একই কথা, বললেন আমার বাবা আমার বাবা আমার বাবা। আমি শুধু আস্তে করে বললাম যে দেখুন বাবা আপনার হতে পারে বায়োলজিক্যালি, কিন্তু উনি কিন্তু আমাদের পিতৃতুল্য কিংবা বলেন আমাদের কমরেড ছিল, উনি সকলে, উনি ভাষা আন্দোলনের সিপাহী সালার ছিলেন। এই ব্যাপারটা আপনি আবার একটু বিবেচনা করেন। উনি তো করলেনই না। ঠিক কিছুক্ষণ পরে আপনার খবর আসলো যে বেগম খালেদা জিয়া দেশের বাইরে একটা সফরে ছিলেন, উনি এক এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতেছিলেন, ওই ফালু সহ অ্যাকম্পানি করলেন। নিচতলা হসপিটালের নিচে বেসমেন্টে রাখা হয়েছিল, তখন সব গেট বন্ধ করে দিয়ে গেল যাতে অন্য ভিড় না করে। ওখানে আমি কাছে ছিলাম, শফিল আলম প্রধান ওরা কাছে ছিল, সাইফুদ্দিন মনি ওনাদের পার্টির জেনারেল সেক্রেটারি ছাত্র নেতা ছিল, আমরা কয়েকজন থাকলাম। উনি দেখলাম যে খালেদা জি আসলো, উনি ক্যামেরার সামনে একেবারে কান্নায় ভেঙে পড়ে খালেদা জিয়ার মুখে সব কিছু দেখালো যে যত না তার বাবার মৃত্যুতে উনি দুঃখ পেয়েছেন, তার চেয়ে খালেদা জিয়ার সামনে উনি ভেঙে পড়লেন এবং দেখালো। তো এখন এই মহিলা আমার কি বলবো, এখন বয়সের দিকে তো অনেক অল্প, সেও লয়ার, তো আমার তার প্রতি কোনো সিম্প্যাথি নাই। তো কাজে উনি শুনে ভালো বলেন, ভালো বক্তা, কিন্তু যখন নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমতা বিক্রি করে দিয়ে যদি যখন দেশের মানুষের সাথে উনি বেইমানি করেন, সে আমার সন্তান হলে আমি তাই বলতাম, যেটা যার কারণে আমি প্রথমে উদাহরণ দিলাম হ্যাঁ আমিরুল মুমিন হযরত উমরের কথা। তো কাজেই আজকে আমি মনে করি তার কোনো নৈতিক রাইট নাই তার বাবার নাম ব্যবহার করার। কাজেই সেই কারণে আমি বলছি অলিয়াদের সন্তান হিসাবে উনি ইভেন তার ওই এলাকার ওই কনস্টিটিউশনতে উনি ফেল করবে। আর যদি ওই আমার যদি সুযোগ থাকে আমি শুধু একটা স্টেটমেন্ট দিব যে অলিয়াহাদকে যারা সম্মান করে ওই এলাকায় তারা কিন্তু ওই বেনিফিটটা যেন তার মেয়েকে না দেওয়া হয়। ধন্যবাদ জাকব ভাই। আমি আপনাকে যদি বলি আপনার কথাটাকে আমি আবার একটু একটু এলাবোরেট করি। আপনি বলছেন যে যখন আপনি রুমিন ফারহানার মা এবং রুমিন ফারহানাকে অ্যাপ্রোচ করলেন যে তার মাটি কোথায় দেওয়া হবে, সে তখন চিল্লাইতেছিল আমার বাবা আমার বাবা আমার বাবা, কিন্তু তা ওই সময় কি তার চোখে পানি ছিল নাকি আমার বাবা বলে তার অধিকার আদায়ের জন্য আমার বাবা বলে একটু অ্যাটেনশন চাচ্ছিল? আসলে কোনটা ছিল? আমার কাছে মনে হয় এটা মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু যত না তার বাবার প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে ওখানে যারা উপস্থিত ছিল সব জাতীয় নেতারা তাহলে এবং সবাই আমাকে বললেন যে আপনি বললে বোধহয় কাজ হবে। আমি যখন কনভিন্স করতে পারি নাই এবং অলিয়াদ বেগম সাহেব সেও তাকে কনভিন্স করতে পারে নাই, তা আমার মনে হয় যে যত না বাবার শোক হ্যাঁ তার চেয়ে বেশি তার ক্ষমতা এবং প্রচারে করার জন্য সেটাই উনি দম্ভটাই বেশি ছিল। ওকে, এটা আমি জীবনে কখনো ভুলবো না। আচ্ছা, তাইলে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো, সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে, এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে। বিষয়টা কি একেবারে বুকের উপরে একেবারে কেন? আমি তো ধরেন 1 ফিট 1 হাত দূরেই ছিলাম কেন ওখানে অলিয়াদের পরে ওখানে যে ইভেন পলিটিক্যাল লিডার যারা ছিল সবাই জানে যে আমি 6 দলের শীর্ষ নেতা ছিলাম। একই সাথে বাংলাদেশের ইতিহাসে আমি ছাত্রলীগেরও প্রেসিডেন্ট ছিলাম, মানে বাগপা ছাত্রলীগের, এবং আমাদের বাগপার আমি তখন মেম্বার সেক্রেটারি ছিলাম এবং আমি বাগপাকে রিপ্রেজেন্ট করতাম। তো সবাই জানতো যে অলিয়াদ ভাইয়ের প্রতি আমার একটা প্রভাব আছে এবং উনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সময় আমার সাথে কনসাল্ট করতেন, সবাই জানতো। তার ফ্যামিলি লোকরা পর্যন্ত, তার ভাইটারা ছিল তারা পর্যন্ত আমাকে করছে। দেখেন সে এত দাম্ভিকতা দেখায় কেন, আমার কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ সম্পর্কে তো হয় আমার ভাতিজি, কিন্তু খুবই খুবই দুঃখজনক ব্যাপার। উনি যেন এটা বুঝে, যদি শুনে থাকে তার প্রতি আমার করুণা হয়, কেন তার বাবাকে ছোট করছে আমার বোধগম্য নয়। আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা, উচ্ছিষ্টা, একেবারে একেবারে
একেবারে নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে। আমি কি খুব বেশি বাড়ায় বললাম, নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয়? আমি বলবো যে তার রাজনৈতিক তো অভিজ্ঞতা নেই, আর 2 নম্বর হলো যে যখন নাকি স্বার্থটা বড় দেখে, আমাদের দেশে আরেকটা কথা না বললেই নয়, ব্যারিস্টার মনির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল, এবং আমি বাংলাদেশ থাকলে কোথায় প্রতি মাসে মিনিমাম 2 বার তার বাসায় দেখা করতাম, উনি আমার থেকে অ্যাডভাইস নিতেন। এবং মানে ওই যে সাজু ভাবি ওনার ওয়াইফ, একবার আমি যখন গাড়ি ধুয়েতে তখন তো ট্যাক্সি ছিল, আমার গাড়ি ছিল না, উনি আমাকে পৌঁছায় দেয়। তো আমি জিজ্ঞাসা করলাম ছেলেরা, ওনার ছেলেটা পাপ্পু মুন্নি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে ছেলেমেয়েরা কি ভাবছে, তো ওরা বললেন যে আজকাল ছেলে মেয়েরা তো চিন্তা করে যে মোর মানি মোর কমফোর্ট। আমি ওই রেফারেন্স দিয়ে মনে করতেছি যে এই যে ব্যারিস্টার রুহিল ফারহানা, উনি যতটা উনি আইনজীবী হিসাবে সামনে আসার চেষ্টা করলে হয়তো সফল হতে পারতেন, তার মেধা আছে, যোগ্যতা আছে, তো তার প্রতি আমার করুণ হয়। এর বিষয়ে আমি কিছু বলছি না, নারী হিসাবে, মেয়ে হিসাবে উনি যেন এখনো নিজের অবস্থান থেকে ফিরে আসে, আমি মনে করবো সে যেন ভুলটা বুঝতে পারে। বাট আমি যদি বলি, এই মুহূর্তে এই বটতলার 2 পয়সার উকিল, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উইথ ডিউ অল রেসপেক্ট, আমি ল পেশাকে আমি ঘৃণা করি না, কিন্তু সম্মান করি, কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে। এখন আমি বলি, লিগ্যাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি, আমার এখানে 11 জন ব্যারিস্টার প্যারালিগাল হিসাবে কাজ করে, এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউয়াসলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য, ভুল ল কোট করার জন্য, ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায়। আমি এদেরকে বলি যে ইউ গাইজ আর জাস্ট ফাকিং অ্যাটর্নি আন্ডার ব্যানিয়ান ট্রি, হাউ দ্য ফাক ইউ গট বার এট ল ডিগ্রি। আমি সরাসরি বলবো। সো রুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে জাজের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা, আমি দেখে ফেলাইতাম। আমি এটা দেখি নাই, কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন, যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গে করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? আপাতত আমরা যে আলোচনাগুলো করলাম আর আমার যে অভিজ্ঞতা, আমি তাকে নেব না। কথা শেষ। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, ঘরে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা